যেই বোনকে আমার কোনো দিনই পছন্দ ছিল না, তারই হাজবেন্ডের সাথে আজ আমার বিয়ে হয়েছে। কতটা অস্বস্তিকর ভাবা যায়! একটা 2 মাসের বাচ্চার জন্য আমার বাবা আমার জীবনটা বরবাদ করে দিল। মাত্র পড়াশোনা শেষ করেছি, কোথায় চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পছন্দসই বিয়ে করব, তা না, ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল। বাচ্চাটাকে মাও পালতে পারতেন। বড় আপা মারা গিয়েছে বলে কি আমাকেই কেন এই ব্যাটার সাথে বিয়ে দিতে হবে? রাগে গা ছমছম করছে। বাচ্চাটা আমার দিকে ফেলিয়ে তাকিয়ে আঙুল খাচ্ছে। যতই রাগ থাকুক, এটাতে বাচ্চাটার তো কোনো দোষ নেই। ওকে আমি রাগের কোনো ছিটেফোঁটাও অনুভব করতে দেব না। কী সব ভাবতে ভাবতে লোকটা ঘরে ঢুকলো। তনু, তুমি কি এ ঘরেই ঘুমাবে? আমি কি পাশের রুমে ঘুমাবো? মনটা চাইছিল বলতে যে তুই জাহান্নামে যা, আমাকে কেন জিজ্ঞেস করিস, কিন্তু বলতে পারলাম না। তারপরও যেহেতু আমি ঘাটটেরা, তাই একটু বাঁকা করেই উত্তর দিলাম, আমি মানা করলে বুঝি রাস্তায় গিয়ে থাকবেন? বাসা আপনার, যেথায় মন চায় সেথায় গিয়ে ঘুমান। লোকটার এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, সে দরজা টান দিয়ে চলে গেল। আমি সানাকে নিয়ে শুয়ে পড়লাম। হাতের পাশে গরম পানির ফ্লাক্স ও দুধের কৌটো, বাচ্চার প্রয়োজনীয় সবই আছে। জীবনটা এক রাতেই পাল্টে গেল। আমার বড় আপার নাম অনু। ছোট থেকেই তাকে আমার ভালো লাগে না। আমাদের বয়সের ব্যবধান ছিল 7 বছরের। বাবা মা তাকেই বেশি আদর করত। যেবার সে এসএসসি দিল, তার কিছুদিন আগে আমারও বার্ষিক পরীক্ষার ফলাফল ছিল। অথচ বাবা মা কেউ আমার রেজাল্টে এত খুশি হয়নি। আমিও তো প্রথম হয়েছিলাম, কেন আমার রেজাল্টে খুশি হয়নি? অনু কি খাবে, অনু কি পড়বে, সব সময় ওর ব্যাপারে সবার অতিরিক্ত যত্ন ছিল। আমার ভালো লাগতো না। অনু আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। টিচারের বকাবাজি খাওয়া থেকে শুরু করে মায়ের হাতে মার খাওয়ার সব কিছুতেই সে আমাকে বাঁচাতো। বড় হলো, বিয়ে হলো, ভাবলাম এই বুঝি সব আদরের অংশ আমার। ভুল ছিলাম। আমার মা বাবার বিয়ের পর তাকে আরও বেশি আহ্লাদ করতে থাকে। রান্না করে পাঠিয়ে দিত ড্রাইভারের হাতে, যাতে তাকে কষ্ট করে রান্নাঘরে যেতে না হয়। খোঁজ খবর তো সারাদিনই ফোনে ফোনে নেওয়া হতো। অনু থেকে অনুর বরের বয়সের ব্যবধান ছিল 6 বছরের। তাহলে আমার সাথে এই লোকটির ব্যবধান কত হলো? 13 বছরের। ভাবতেই গা কিটমিটিয়ে আসে। দূর, কোন কপাল নিয়ে যে জন্মেছিলাম। সানা ঘুমিয়ে গিয়েছে। ঘুমিয়ে পড়া বাচ্চাগুলো কি সুন্দর, মায়া লাগছে। জন্মানোর পর মায়ের আদরটাও বাচ্চাটা ঠিক মতন পেল না। অনুর শরীর ভালোই তো ছিল শুনেছিলাম। সিজারে সেলাই কাটার পর আমাদের বাসায় গিয়ে উঠেছিল। আমি শুধু মাঝে মাঝে বাচ্চাটা দেখতে ঘরে যেতাম। ওর সাথে কথা বলতাম না। ও ডাকতো, আমার ভালোই লাগতো না। ওর পাশে বসে দুটো কথা বলতে ইচ্ছেই করতো না। বাচ্চা হওয়ার পর 40 দিন ছিল আমাদের বাসায়। এরপর তার বড় দুঃখিত। এখন তো সে আমারও বর, অর্থাৎ ওই লোকটা তাকে নিয়ে গিয়ে আসলো। অনুকে যাওয়ার দিন কেমন যেন দেখাচ্ছিল, খুব কেঁদেছিল। তার 4 দিনের মাথায় বুকের ব্যথা উঠে মারা গেল। তাকে হাসপাতালে নেওয়ার আগেই সে আর নেই। তার মারা যাওয়ার পর আমার বাবা মায়ের চেয়েও বেশি কেঁদেছে এই লোকটা। সেদিন আমিও কেঁদেছিলাম অনুর জন্য। যত রাগই থাকুক না কেন, ছিল তো আমার বোনই। কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালে প্রথম আওয়াজটা কানে গেল পপি মামির আওয়াজে। পপি মামির পরিচয়টা দেওয়া হয়নি। সে অনুর স্বামীর মামি হয়। মামার যক্ষা চিকিৎসা করতে আসে। সে আর টেকেনি। 48 বছর বয়সেও তার সন্তান সন্ততি নেই। মামা মারা যাওয়ার পর তাকে আর গ্রামে না ফিরিয়ে রেখে দেয় অনু তাদের সাথেই। মায়ের কাছে শুনেছি সে নাকি অনুকে অসম্ভব আদর করত। সে বাসায় আসার পর থেকে অনুর ঘুম ভালো হতো। সকালে উঠে নাস্তা বানিয়ে স্বামীকে অফিস পাঠাতে হতো না। পপি মামির ঘরের সব কাজ করত। মহিলা দারুণ সুন্দরী, দেখে মনেই হয় না এত বয়স। যাই হোক, তার সুমধুর আওয়াজে ঘুম ভাঙল। তুমি তো ঘুমাচ্ছিলে। সানার ঘুম অনেক আগেই ভেঙেছে। দুধ খুঁজছিল, আমি খাইয়ে দিয়েছি। তুমি নাস্তা করতে আসো। খুব অবাক হলাম ঘড়ির দিকে তাকিয়ে। ঘড়িতে 11:30টারও বেশি বাজে। আমি কখনো এত দেরি পর্যন্ত ঘুমাই না। আজ কি হলো বুঝলাম না। মাথাটাও ঝিমঝিম করছে। লোকটা বাসায় নেই, অফিসে গিয়েছে। বাসা জুড়ে চারিদিকেই অনুর ছবি। কেমন যেন আমার দিকে বিশ্রী মতো তাকিয়ে বলছে, তুই সবসময় আমার ব্যবহৃত জিনিসই পাবি। আগে ব্যবহৃত জামা পরতিস, আর এখন স্বামীও। রাগ উঠে গেল আমার। পপি মামিকে বললাম,
এই ছবিগুলো খুলে ফেলা হলো না কেন? সে কোনো উত্তর দিল না। আমি একে একে সবকটা ছবি খুলে ফেললাম। একেবারে শেষ ছবিটা দিয়ে হাতের আঙুলটা কেটে গেল। দৌড়ে গেলাম কমন বাথরুমে। সে সময় এটাই কাছে ছিল, হাতের রক্ত বন্ধ করতে কলের নিচে হাত রাখলাম। কিন্তু চারিদিকে কেমন যেন বিশ্রী একটা পচা রক্তের গন্ধ পাচ্ছি আমি। কেমন পোড়া একটা গন্ধও নাকে ছাড়ছে না আমার। এরপর কিছু খেয়াল করতে পারছি না। হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম আমি। যখন আমার চোখ খুলল, তখন আমার সামনে আমার নববিবাহিত স্বামী, যাকে আমার একেবারেই পছন্দ না। সে কখন আসলো? সে তো অফিসে ছিল। তাকে কে বলল? আমার চোখ পড়ল দরজার দিকে। পপি মামি দাঁড়িয়ে আছেন, তার কোলে সানা। আমি উঠে বসলাম, কিন্তু আমার মাথা তখনও টুলটুল করছে। মনে হচ্ছে মাথায় কেউ অনেক ভারী কিছু ভরে দিয়েছে। ভরের কারণে আমি মাথা উঁচু করতে পারছি না। আমার খেয়াল মতে আমি আজ ঘুম থেকে উঠেছি বেলা 12টায়। তার কিছুক্ষণ পরই আমি মাথা ঘুরে পড়ে গেলাম। আর এখন ঘড়িতে বাজছে রাত 8:30। সময় কিভাবে যাচ্ছে টের পাচ্ছি না। আমাকে লোকটা বলে উঠল, শরীর কেমন এখন? হ্যাঁ, ভালো। কিছু খেয়ে নাও, তোমার শরীর দুর্বল অনেক, এজন্যই বোধহয় এমন হলো। সানাকে আমার কাছে দিয়ে আপনারা এই রুমে থেকে যেতে পারেন। আমি সানাকে ঘুম পাড়িয়ে খেয়ে নেব। সানাকে আমার কোলে দিয়ে পপি মামি চলে গেল, আর ওই লোকটা বসে রইল। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আপনি এবার যেতে পারেন। সে চলে গেল। সানা খুবই লক্ষ্মী। শুনেছি অনুও নাকি ছোট থেকেই লক্ষ্মী। মায়ের মতন হয়েছে হয়তো। কোনো কান্নাকাটির আওয়াজ নেই, কোনো বিরক্ত নেই। খায় আর লম্বা লম্বা ঘুমায়। বাচ্চাটা লক্ষ্মী। এ বাসায় কাল আসার পর থেকে বাবা অথবা মা কেউই কি আমাকে ফোন করেনি। কাল থেকে ফোনটাও দেখাও হয়নি একবারও। ফোনটা খুঁজে বের করতে আমার 10 মিনিট সময় লাগলো। অবশেষে পেলাম। ও মা, মা এতগুলো ফোন! তাড়াতাড়ি কল ব্যাক করলাম। মা অশান্ত আওয়াজে বলে উঠল, তুই ঠিক আছিস? হ্যাঁ। তাহলে জামাই বলল যে? সে যাই বলুক, আমার কথা বাদ দাও। তোমরা কেমন আছো? ভালো। তোর বিথি ফুপুর শরীরটা ভালো না, ওখানেই এসছি। না হলে তোকে দেখতে আসতাম। আমার কিছু হয়নি, দেখতে আসার মতন কিছুই না। আচ্ছা বল, সানা কই? আমার কোলে ঘুমাচ্ছে। আচ্ছা মা, ওর মাও তো অনেক শান্ত ছিল, তাই না? হ্যাঁ, মেয়েটা আমার উপরওয়ালাই জানে কেমন আছে ও পারে। মা কান্না শুরু করার আগে আমি আগে ভাগে ফোনের লাইনটা কেটে দিতে চাইলাম, এবং তাই করলাম। হঠাৎ মনে হলো কেউ মাত্র আমার ঘরের সামনে থেকে খুব জোরে দৌড় দিল। আমি দরজা খুলে দেখতে গেলাম, কেউ নেই। মামি রান্নাঘরে রুটি বেলছেন, আর ওই লোকটা পত্রিকা হাতে নিয়ে অন্য শোবার ঘরে শুয়ে আছে। মানুষের মনের ভুল হতেই পারে, আমারও হয়েছে হয়তো। সানাকে দেখতে আবারও ঘরে গেলাম। ও ঘুমিয়ে আছে। খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাওয়া দরকার। রান্নাঘরে গিয়ে মামিকে বললাম, আমার ক্ষুধা লাগছে, খাওয়ার কি কিছু আছে? টেবিলে বসো, আমি খাবার দিতাসি। আমি একটু হাত মুখ ধুয়ে আসি। সানা কি একলা ঘরে? হ্যাঁ, কিন্তু ও ঘুমাচ্ছে। বাচ্চাদের একলা কখনো রাখতে নেই। সে খুব রাগের স্বরে কথাটা বলল। আমার আবার এই ধরনের স্বর খুব গায়ে লাগে। আমিও বললাম, গতকাল থেকে বাচ্চাটা আমার, ওর মা আমি। আমিই ভালো বুঝবো ওকে কিভাবে রাখতে হবে। প্রয়োজনে আমি বাথরুমের দরজা খুলে গোসল করব। আমি চলে আসলাম। পিছনে ফিরে দেখলাম ওই লোকটা দাঁড়িয়ে আছে। লোকটা একটা মেয়ে লোক। মেয়ে মানুষের মতন দরজার পাশে দাঁড়িয়ে কথা শোনে। অসহ্য একটা। আমি গোসল করতে যাওয়ার সময় সানার চারিদিকে বালিশ দিলাম। দরজাও খোলা রাখলাম বাথরুমের। গায়ে সাবান মাখার সময় মনে হলো কি যেন ঘরের লক ঘোরাচ্ছে। আওয়াজটা কানে যেতেই আমি বাথরুম থেকে বের হলাম। ভেজা শরীর, শুধু একটা টাওয়াল পেঁচিয়ে বের হওয়া ঘর ভেজা ভেজা হয়ে গেল। না, কেউ নেই। আমি আবার বাথরুমে ফিরে গেলাম ভেজা কাপড় বদলাতে। এবার খুব জোরেই আওয়াজ হলো। আমি তাড়াতাড়ি জামা বদলে ঘর থেকে বের হলাম। দেখলাম খাওয়ার টেবিলে লোকটা বসে আছে, সে খাচ্ছে। সে আমাকে এভাবে বের হতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? না, কিছু না। তাহলে আসো, খেয়ে নাও। আমি ঘরে ফিরে গেলাম। সানাকে দেখে আসলাম। খাবারের প্লেটে খাবার নিয়ে ঘরে চলে গেলাম। সানার সামনে বসেই খাবো। খাবার শেষে কিছুক্ষণ মোবাইলে গেমস খেলতে খেলতে ঘুমিয়ে গেলাম। গতকালের মতন আজও আমার ঘুম ভাঙলো অনেক দেরিতে। সানা পপি মামির কোলে। মামি বলেন, সানাকে রাখতে সমস্যা হলে ও আজ থেকে আমার সাথেই ঘুমাবে। না, আমি কি কাউকে বলেছি যে আমার সানাকে রাখতে সমস্যা? তুমি অনেক গভীর ঘুমে থাকো,
ও উঠে কান্না করে ক্ষুধায়। তুমি তো টের পাও না। কাল থেকে পাবো। ওকে আমার কাছে দিন। নাস্তা পরে খাবো। আমি সানাকে নিয়ে ঘরে গেলাম। ওকে গোসল করানোর জন্য গরম পানি দিলাম। কিভাবে বাচ্চাদের গোসল করাতে হয় সেটাও দেখে নিলাম ইউটিউব থেকে। সানাকে আমার অনেক আদর দিতে ইচ্ছে করে, অনেক বেশি। গত দুদিনের মতন আজও আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু সকালে উঠতে পারলাম না। যখন ঘুম থেকে উঠি শরীরটা খুব ক্লান্ত লাগে। গতকাল যেহেতু পপি মামাকে খুব গলা বাড়িয়ে বলেছি আমি উঠতে পারবো, সকালে কিন্তু আমি উঠতে পারিনি। সেই জিদে আমার কিছুই ভালো লাগছে না। সারাদিন আমার জিদে জিদেই কেটে গেল। রাতে লোকটা এসে সানার সাথে খেলা করতে শুরু করলো। আমি তার কোল থেকে সানাকে নিয়ে নিলাম। কি হয়েছে? ওকে নিয়ে গেলে যে? ও ঘুমাবে এখন। তুমি নাকি প্রতিদিন দেরি করে ওঠো ঘুম থেকে? ও নাকি ক্ষুধায় কান্না করে? তাহলে তুমি ওকে তোমার সাথে রাখো কেন? ও আমার সাথেই থাকবে। ওকে আমি দেখে রাখবো। সানাকে ঘুম পাড়িয়ে যখন রুমে বসে আছি তখন পপি মামি আসলেন। তনু, খাবে না? আমার ক্ষুধা নাই এখন, পরে খাবো। খাবার দিয়ে যাই, এখানেই খাও। দেন। সে আমার ঘরে খাবার দিয়ে গেল। আমি সে রাতে সারাদিন জিদের কারণে আর কিছু খেলাম না। যেভাবে খাবার দিয়ে গেছিল খাবার সেভাবেই পড়ে রইল। মধ্যরাত পর্যন্ত আমার মোবাইলে গেমস খেলার অভ্যেস অনেক দিনের। আজও তাই হলো। আমি জেগে জেগে গেমস খেলছি। তখন কটা বাজে? 1:30টার আশেপাশে হয়তো। খুব হাসির আওয়াজ আসা যাচ্ছে। আমি ডান বামে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। আমি খুব আস্তে করে দরজা খুলে বের হলাম। বের হয়ে দেখলাম কেউ নেই। বাকি 2 ঘরের দরজা বন্ধ। হয়তো পাশের বাসা থেকে আওয়াজ এসছে। আমি আবার ঘরে ফিরে আসলাম। সানা ঘুমিয়ে আছে। দরজা দিয়ে আবারও মোবাইল হাতে নিলাম। গেমস খেলতে খেলতে এবার একটু আপত্তিকর আওয়াজ আসলো কানে। খুবই বিরক্তিকর আওয়াজ। মানুষ তার পার্সোনাল সময়ে একটু সতর্ক থাকতে পারে, তা না আশেপাশের মানুষকে অন্তরঙ্গ আওয়াজ শোনাবে। একটু একটু ঘুম পাচ্ছে। আমি কখন যেন ঘুমিয়ে পড়লাম। আজ ঘুমানোর আগে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমালাম। যে সময় অ্যালার্ম দিয়েছিলাম সেই সময়ই আমার ঘুম ভাঙলো। আজ যখন সানা ঘুম থেকে উঠে ক্ষুধায় কান্না করতে নিল তখনই পপি মামি দরজা খুলে ঢুকতে নিলেই আমাকে দেখে একটু অবাকই হয়ে যায়। তুমি জেগে আছো? হ্যাঁ, জেগে আছি। সে আমার ঘরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। উনি অফিসে চলে গিয়েছে? না, গোসলে গিয়েছে বোধহয়। ও আচ্ছা, সানাকে দাও আমার কাছে। ওর বাবা যাওয়ার আগে ওকে দেখে যায় একবার। আমিই নিয়ে আসছি ওকে। ওর জামাটা বদলে নি। কিছুক্ষণ পর আমি নিয়ে গেলাম সানাকে ওর বাবার কাছে। ওর বাবা ওকে আদর করে অফিসে চলে গেল। এরপর আমি নাস্তা করে নিলাম। সানাকে খাইয়ে দাইয়ে গোসল করিয়ে বিকেলে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে সন্ধ্যায় নুডলস রান্না করলাম। আমিও খেলাম, পপি মামিকেও দিলাম। মায়ের সাথে কিছুক্ষণ ফোনে কথা বললাম। মা আমাকে বোঝালেন আমার ওনার সাথে বিয়ে হয়েছে, বিয়ে কোনো ফাজলামি না, ভাগ্যে ছিল। এটা এড়ানোর কোনো উপায় নেই। তাই এখানেই মনোযোগ দিয়ে সংসার করতে হবে। তাকে স্বামীকে মেনে চলতে হবে। এখানেই নিজেকে সুখী করতে হবে। আমিও নীরবে ভাবলাম, আসলেই কপাল আমার এখানেই গল্প লিখেছিল। এটাই মেনে নিতে হবে। আমি রান্নাঘরে গিয়ে পপি মামিকে বললাম, রাতের রান্নাটা আজ আমিই করব। কেন? আমার রান্না ভালো হয় না? হয়, কিন্তু আজ আমি করব। আপনি সানাকে ঘুম পাড়িয়ে দিন। ওই রাতের অতটুকুই আমার মনে আছে। মনে আছে আমি রান্না করছিলাম। আমি হঠাৎ কারোর হেঁটে যাওয়ার আওয়াজ শুনে ফিরে তাকালাম। কেউ ছিল না। কিন্তু তার কয়েক সেকেন্ডের মধ্যেই আবারও মাথা ঘুরে পড়ে গেলাম, প্রথম দিনের মতন। চোখ খুলে দেখলাম আমি হাসপাতালে শোয়া। আমার পাশে আমার বাড়ির মানুষ। মা বসে আছেন ঠিক ডান দিকে। আমার চোখ মেলতে দেখেই বললেন, চল আমাদের সাথে। আমরা তো তোর খারাপ চাই, তাই না খেয়ে দিয়ে শরীরের এই হাল করেছিস। আমি কিছু বলার শক্তি পাচ্ছি না। তবুও আধো আধো করে বললাম, সানা কই? আছে ও পপির কাছে। আমি বাসায় যাব। হ্যাঁ, তোকে বাসাতেই নেব, চল। না, আমি ওই বাসাতেই যাব। কিছুদিন পর আসিস, শরীর ভালো হোক। এর মধ্যে লোকটা আসলো। সে বলল, তোমার শরীর অনেক খারাপ, তুমি আগে সুস্থ হও, তারপর এসো। না, আমি এখনই যাব। আমি সুস্থ, আমার কিচ্ছু হয়নি। কেউ হিসাব মেলাতে পারল না তনু কেন এমন করছে। শারীরিক দুর্বলতার কারণে সে মাথা ঘুরে পড়েছে বলে ডাক্তার জানায়। আমি বেশ জেদ করি বাসায় যাই। মা তার সাথে তার বাসায় আমাকে নিয়ে যেতে চাইছিলেন, আমি যাইনি। বাসায় যাওয়ার পর আমি সানার সাথে ব্যস্ত হয়ে গেলাম। খাওয়ার জন্য আমাকে যখন ডাকা হলো আমি তখন সানাকে কোলে নিয়েই খেতে বসলাম।
আমি আমার হাত দিয়ে নিজে খাবার খাচ্ছি, তখনই পপি মামি বলে উঠল, তোমার খাবার গরম করে দিই, ঠান্ডা হয়ে গিয়েছে। আমার কথাটা ভালো লাগলো না। আমি উত্তরে বললাম, আমার ঠান্ডা খাবারে কোনো সমস্যা হচ্ছে না। সে আর কিছু বলল না। আমি খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। কিছুক্ষণের মধ্যে ঘরের বাতি নামিয়ে দিলাম। আজ মোবাইল হাতে নেই, গেমস খেলবো না, আজ দেখবো আমার ঘুম আসে কিনা। অনেক রাত পর্যন্ত আমার ঘুম আসলো না। মধ্যরাতে অল্প আওয়াজও খুব জোরে শোনা যায়। আমার কাছে মনে হলো কেউ আমার ঘরের দরজা খুলছে। আমি অন্ধকারে ঘুমের ভান করে শুয়ে রইলাম। কে দরজা খুলছে বোঝা যাচ্ছিল না, বেশি অন্ধকার ছিল চারিদিক। একটু পরে দরজাটা আবার আস্তে করে লাগিয়ে দেওয়ার আওয়াজ পেলাম। সে রাতে অনেকক্ষণ জেগেছি, কোনো আওয়াজ আর পেলাম না। সকালে উঠে সানাকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে দেখলাম সানার বাবা চলে গিয়েছে অফিসে। পপি মামি টেলিভিশন দেখছে। আমি তার সাথে খুব একটা কথা বলিনি এই কদিন। আজ নিজে থেকেই বললাম, আপনার কাছে রান্না শিখতে হবে, খুব ভালো রান্না করেন। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, শেখাবো। মামা নিশ্চয়ই আপনার রান্না খুব পছন্দ করতেন? সে একটু মন খারাপ করে বলল, হ্যাঁ, করতেন। আমাকে সবসময় বলতেন আমাকে নাকি রান্নার প্রতিযোগিতায় পাঠাবেন। ও, মামার যেন কি হয়েছিল? যক্ষ্মা। কতদিন আগে ধরা পড়েছিল? ডাক্তার দেখানোর পরই তো ধরা পড়ল। ও, আর মরে গেল? আমার এই ব্যাপারে কথা বলতে ভালো লাগে না। এই বলে সে উঠে গেল। আমি আবার তার পিছনে উঠে গেলাম। আচ্ছা মামি, রাতে আমার ঘরের দরজা কে খুলেছিল জানেন কিছু? সে হেসে বলল, তোমাদের দুই বোনেরই কি এই ধরনের অসুখ আছে নাকি? সেও এমন ভাবতো। আমার কাছে সবকিছু ঘোলা মনে হচ্ছিল। আমি আর কথা বাড়ালাম না। রাত হলে আমি খাবার নিয়ে আমার ঘরে গেলাম। তাদের বোঝালাম আমি খাবার খেয়েছি। আমি গত রাতের মতন আজও ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। অনেক রাতে কারোর ঘরের দরজা লাগানোর আওয়াজ শুনলাম। খুব আস্তে আস্তে বের হয়ে দেখার চেষ্টা করলাম কোন ঘরের দরজার আওয়াজ হলো। কিছুই দেখতে পেলাম না। দুই রুমের দরজাই বন্ধ, কেউ বের হয়নি। আমি আমার রুমে চলে আসলাম। সকালে উঠে মামিকে বললাম কিছু বাজার করা দরকার, আপনি সানার বাবার কাছ থেকে টাকা নিয়ে রেখে দিন। একটু পর বাজার থেকে কিছু নিয়ে আসবেন। সানার বাবা ওখানেই ছিল। সে উত্তর দিয়ে বলল, আমি ফেরার সময় বাজার করে আনবো, কি কি লাগবে আমাকে লিখে দাও। না, আমার এখনই লাগবে, সানার দুধ শেষ, আমি কিনে দিয়ে যাচ্ছি। না, আপনার অফিসে দেরি হবে, আপনি যান, টাকা দিয়ে যান। এক রকমের বাধ্য হয়েই সে টাকাটা দিল। সে যাওয়ার পর আমি মামির হাতে বাজারের লিস্ট ও টাকা দিয়ে বললাম সেগুলো নিয়ে আসতে। সে খুব খুশি না এই ব্যাপারে। সে যাওয়ার পর আমি সানাকে শুইয়ে দিয়ে ঘরে নেমে পড়লাম কিছু খুঁজে বের করতে, যেন এই ঘরে 101টা রহস্য লুকিয়ে রেখেছে। আমি প্রথমেই সানার বাবার ঘর খুঁজতে গেলাম। তার আলমারি থেকে পেলাম কিছু ভিডিও ক্যাসেট, কিছু বাজে বই। একেবারে নিচে আমি খুঁজে পেলাম একটা সিন্দুকের মতন বাক্স। সেটা খুলতে পেয়ে গেলাম অপ্রিয় বোনের ডায়েরি। কলিং বেলের আওয়াজ পেতেই আমি খুব দ্রুত সব গুছিয়ে দরজা খুললাম। ডায়েরিটা সরিয়ে ফেললাম। সে বাজার নিয়ে আসার পর বললাম, আমার খুব মাথা ব্যথা করছে, আপনি রান্না করেন, আমি কাল থেকে করব। ঘরে দরজা দিয়ে ডায়েরি পড়া শুরু করলাম। ডায়েরিটা পরিচিত, অনেক পুরনো ডায়েরি। একেবারে তার জীবনের বিশেষ দিনগুলো সম্পর্কে এখানে লেখা। অনুর ডায়েরির লেখার অভ্যাস অনেক আগে থেকেই, কিন্তু কখনো পড়িনি, আজ পড়ছি। সেখানে শুরু থেকে জানতে পারলাম সে বাবা মার আমাকে কতটা ভালোবাসে। লেখা গেল এত গুছিয়ে লেখা, ভালো লাগছিল পড়তে, বিরক্ত লাগছিল না একেবারে। এরপর তার কৈশোর ও যৌবনের অনেক অজানা কথা পড়লাম। জানতে পারলাম বিয়ের পর সে সুখী, সানার বাবা তাকে অনেক ভালোবাসে। এরপর জানতে পারলাম পপি মামি কতটা ভালো। জানতে পারলাম মামা একদিন হঠাৎ ঘুমের মধ্যে মারা গেলেন। তখন অনু গর্ভবতী। প্রায় রাতেই সে আজব আওয়াজ শুনত। ঘুমে পা সাতিয়ে সানার বাবাকে পেত না। সে উদ্ঘাটন করলো সানার বাবা রাতে অনু ঘুমানোর পরে উঠে যায় মামির ঘরে। একদিন হাতে নাতে তাদের পরকীয়া ধরতে পারে। এতে সানার বাবা মাপ চায় অনুর কাছে, পাঠিয়ে দেয় তাকে তাদের গ্রামে। অনু মাপ করে দেয় স্বামীকে। কাউকেই কিছু জানায়নি সে, মা বাবা কাউকেই না। বাচ্চা হওয়ার সময় সে যখন এই বাসায় ছিল, সে আঁচ করতে পারে মামিকে আবারও আনা হয়েছে। সে ফিরে গিয়ে এর প্রতিবাদ জানাবে বলে শেষ পাতায় লেখা। আর কিছু লেখা নেই, সাদা পাতা। এর পরেরটুকু আমার জানা দরকার ছিল। আমাকে যেভাবেই হোক জানতে হবে। আমি ডায়েরি লুকিয়ে ফেললাম। রাতে সানার বাবা অফিস থেকে ফিরলেন। আমি বললাম,
আমি ঘরেই খাওয়া দাওয়া করব। খাবার দেওয়ার পর আমি না খেয়েই খাওয়ার ভান করে শুয়ে পড়লাম। সে রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমাইনি, অপেক্ষায় ছিলাম দরজা খোলার আওয়াজের। কিন্তু কি আশ্চর্য, কোনো আওয়াজ হলো না সে রাতে, এমনকি তার পরের 2 রাতেও। তৃতীয় রাতে প্রায় 2টার দিকে আওয়াজ হলো। আমি উঠে গেলাম। প্রথমে মামির ঘরের দরজা বন্ধ দেখে সেখানে কান পাতলাম, কোনো আওয়াজ নেই। এরপর গেলাম সানার বাবার ঘরের সামনে। হ্যাঁ, সেখানে আওয়াজ হচ্ছিল কথার। দুজনে কথা বলছিল, তবে তা স্পষ্ট না। আমি দরজায় লক ঘোরাতেই সব থেমে গেল। মুহূর্তে সব নিশ্চুপ। আমি দরজার বাহিরে বসে রইলাম। ভোর হয়ে গেল, কেউ বের হয়নি ঘর থেকে। সকালে দরজা খুলে বের হলো পপি মামি। তাকে দেখেই আমি হেসে দিলাম। সারা রাত অপেক্ষা করেছি, এতক্ষণে আপনার ওপর আমার মায়া হলো। সানার বাবা দৌড়ে আসলেন। আরে তনু, তুমি এখানে? হ্যাঁ, আপনাদের রঙ্গলীলা দেখতে বসেছিলাম। তুমি ভুল বুঝছো, এমন কিছু না। তো কেমন কিছু? অনুও জানতো না এসব। মামি রুম থেকে বের হয়ে গেল। সানার বাবা আমাকে বোঝানোর চেষ্টা করেই যাচ্ছে, আর আমি তর্ক করেই যাচ্ছি। হঠাৎ কেউ আমার মাথায় কিছু দিয়ে আঘাত করলো। আমি নিস্তেজ হয়ে শুয়ে পড়লাম। কিছু বলার শক্তি পাচ্ছি না আমি। জ্ঞান আসার পর হাত পা নাড়তে পারছিলাম না। আমার হাত পা ততক্ষণে বাঁধা হয়ে গিয়েছে। আমার মাথায় কে যেন সুন্দর করে ব্যান্ডেজ করেছে। আমি খাটে শোয়া, আমার পাশে বসা আমার মা। সে আমার দিকে তাকিয়ে বলছে, ওদের মধ্যে সম্পর্ক, তাতে তোর কি? তুই কেন রাত জেগে ওদের ঘরের পাশে বসেছিলি? তুই একটু বেশি বেশি করিস। মায়ের কথা শুনে আমি অবাক হয়ে যাই। আমি আরও অবাক হই যখন মা পপি মামিকে বলেন, একটা বালিশ দাও তো পপি, ওর নাকে মুখে চেপে ধরে আজ ওকেই মেরে ফেলি। প্রতিদিনের জ্বালা ভালো লাগে না। মাকে আমি কিছু বলার আগেই মা আমাকে মুখে বালিশ চেপে ধরলো। আমি নিঃশ্বাস ছাড়তে পারছি না। সানা কাঁদছে। হাউমাউ করে লাফিয়ে উঠলাম। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? সারা রাত আমি যেখানে বসেছিলাম সেখানেই বসে আছি আমি। বাহিরে এখনো অন্ধকার। কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম এখানে। সানার আওয়াজ শুনে চোখ খুলেছে। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, তবে তাদের পরকীয়া মিথ্যে না। আমি যে জায়গায় রাতে বসেছিলাম আমি সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ভোর হবে হবে প্রায়। আমি দৌড়ে সানার কাছে গেলাম। ওর কাছে যেতেই ও কান্না থামিয়ে দিল। আমি তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে বসে রইলাম। মাথা গরম করে কিছু করা যাবে না। আমাকে ঠান্ডা মাথায় সব করতে হবে, ভাবতে হবে। তাছাড়া অনুর মৃত্যুর রহস্য আমার এখনো জানা বাকি। আজ অনুর জন্য খুব মায়া লাগছে, সানার জন্য খুব মায়া লাগছে। এত অল্প বয়সে সে মা হারা সন্তান। অনু থাকতে কখনো অনুর প্রয়োজন বোধ হয়নি। আজ মনে হচ্ছে আমার সাথে ওর সম্পর্ক ভালো থাকলে হয়তো আমাকে কিছু শেয়ার করতো। আফসোস লাগছে আজ, খুব আফসোস। সকাল হলো। আমি ইচ্ছে করে ঘুম থেকে দেরি করে উঠলাম, যাতে তাদের সন্দেহ না হয়। কারণ এতদিনে আমি বুঝে গিয়েছিলাম আমার রাতের খাবারের সাথে ঘুমের ওষুধ জাতীয় কিছু মেশানো হতো। সারাদিন খুব স্বাভাবিক ব্যবহার করলাম পপি মামির সাথে। রাতে সানার বাবা আসলো। আমি তাকে আজ নিজে উঠে গিয়ে খাবার দিলাম। আমার সাথে ভাব করা হচ্ছে, প্রথমে কাজ হচ্ছে এখন। তার সাথে আমি সারাদিন কি করলাম না করলাম সব জিজ্ঞেস করলাম। রাতে সে ঘুমাতে যাওয়ার আগে বললাম, আপনি এখন থেকে আমার ঘরে ঘুমাতে পারেন। সে কিছুটা বেকায়দায় পড়ে গেল। মনে হচ্ছিল না পেরেই সে আমার ঘরে ঘুমাতে আসলো। আমিও পপি মামির হাতেই রান্না খেয়েছি, এই ভান করে শুয়ে পড়লাম। সানা ঘুমিয়ে গেল, আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। অর্ধেক রাতে সানার বাবা দরজা খুলে বের হয়ে গেল। আমি টের পেলাম, কিন্তু উঠলাম না। সকালের দিকে সে আবার এই ঘরে এসে ঘুমানোর ভান করলো। পরদিন সানার বাবা অফিসে যাওয়ার পর আমি পপি মামির সাথেও খাতির করার চেষ্টা করলাম। এক পর্যায়ে বললাম, জানেন মামি, এতদিনে বুঝেছি এটাই আমার কপাল, এটাই আমার সব। কোনটা? এই যে সানা আর সানার বাবা। আমার এখন এখানেই সংসার, এখানেই মনোযোগ দেওয়া উচিত। সে কিছুটা ভারী গলায় বলল, হঠাৎ এমন চিন্তা? কেন করব বলেন? শত হলেও আমার স্বামী সে। আমার তো তাকে আপন করে নেওয়াতেই সার্থকতা। সে আর কিছু জিজ্ঞেস করলো না। আমি অনুর একটা শাড়ি বের করে আজ পরলাম। রাতে সানার বাবা বাসায় আসার পর বললাম, আমাকে কেমন দেখাচ্ছে? সে একবার চোখ উঠিয়ে আবার নামিয়ে ফেলল। বলল, হ্যাঁ সুন্দর। রাতে অন্য দিনের মতন সবাই ঘুমিয়ে গেল। আসলে ঘুমের ভান ধরলো। আমি সকালে উঠে পপি মামিকে বললাম, আচ্ছা মামি, কিভাবে সানার বাবাকে আকর্ষণ করব বলেন তো? সে আবার একটু খ্যাপা গলায় বলল, আমি জানি না। আসলে উনি অনুকে এখনো ভুলতে পারেননি, তাই আমার সাথে স্বাভাবিক হতে পারছেন না। আপনি তো ওনার মায়ের মতো, একটু বোঝান না ওনাকে।
সে এরপর একেবারে তার ঘরে চলে গেল, দরজা বন্ধ করে শুয়ে পড়ল। আমি এই ফাঁকে আলাদা তরকারি রান্না করলাম। সানার বাবার ঘর থেকে ঘুমের ওষুধ পেয়ে গেলাম, একটা খাবার আলাদা করে উঠিয়ে রাখলাম, আর একটাই মেশালাম ঘুমের ওষুধ। রাতে খেতে বসে সানার বাবা বললেন, খাবারে কেমন একটা গন্ধ, কিছুটা ধরে খেয়ে যাওয়ার মতোই অবস্থা হলো। কিন্তু আমি ইনিয়ে বিনিয়ে বললাম, আমি রান্না করেছি, আজকের মতন খাল, কাল থেকে মামি আবার রান্না করবে। সে খেয়ে নিল। মামিকেও একই তরকারি খাওয়ালাম। আমি আস্তে করে প্লেট নিয়ে রান্নাঘরে গিয়ে আমার প্লেটের তরকারি ফেলে দিয়ে ওঠানোর অন্য তরকারি দিয়ে খেয়ে নিলাম। কি হাস্যকর বিষয়, প্রতিদিন সে আমার খাবারে ওষুধ মেলায়, আজ আমি মিলিয়েছি। আজ তারা ঘুমাবে। সানার বাবা ঘুমানোর আগে তার বাসে গিয়ে শুলাম আমি। তার মাথায় হাতানোর ছলে তাকে জিজ্ঞেস করলাম, অনেক কথা আছে, আচ্ছা মামার কি অসুখ হয়েছিল? ততক্ষণে সানার বাবা হালকা ঘুমের নেশায়, আধো আধো কথা বোঝা যাচ্ছে। যক্ষা হয়েছিল। কিন্তু আজ জানেন কি হয়েছে? কি? পপি মামি কাকে যেন ফোন করে বলছিল উনি নাকি মামাকে মেরে ফেলেছেন, আপনাকে আমাকেও নাকি মেরে ফেলবে। ঘুমের হালকা নেশা থাকা সত্ত্বেও বোঝা গেল সানার বাবা এটা শুনে খুব অবাক হয়েছে। সে আমাকে আবারও জিজ্ঞেস করলো, কি বলো, কখন, কাকে বলেছে? আমি জানি না, আমি পুরোটা শুনিনি, তবে শুনলাম সে এই কথাটা বলেছে। সে নাকি আপনার ব্যাংকের টাকাগুলো সম্পর্কে জেনে গিয়েছে। সবই মিথ্যা ছিল, শুধু সত্যিটা জানতে। কি? কিন্তু আমার ব্যাংকে তো অত টাকা নেই। আমি একটু কথা ঘুরিয়ে বললাম, কি যেন এমনই শুনলাম তো। তুমি ভুল শুনেছ, সানার বাবা ঘুমিয়ে যাচ্ছে। আমি তাকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু সে তো এটা বলল যে আপনি নাকি অনুকে মেরে ফেলেছেন। আমার অনুকে কখনো ভালো লাগতো না, ভালোই করেছেন মেরে ফেলেছেন। আমি অনুকে মারিনি, অনুকে আমারও পছন্দ ছিল না, আমি তো পপিকে পছন্দ করতাম। ও মিথ্যা বলেছে, অনুকে আর মামাকে ওই মারছে। আমার গা শিউরে উঠল। আমি বললাম, অনুকে নাকি আপনিই মেরেছেন বালিশ চাপা দিয়ে? এবার সানার বাবা পুরো ঘুমের নেশায়। সে আবছা আবছা করে বলল, অনুকে স্লো পয়জন দিয়ে মারা হয়েছে, প্রতিদিন ঘুমের ওষুধ আর স্লো পয়জন মিলিয়ে। আর মামাকেও সেভাবেই, মামাকেও তো একইভাবেই মারা হয়েছে। সবাইকে বলা হয়েছে উনি হাসপাতালে মারা গিয়েছেন, কিন্তু উনিও আমাদের সম্পর্কের কথা জেনে গেছিলেন। তাই তাই ওনাকে মেরে ফেলেছেন? হ্যাঁ, ওই ব্যাটার তো অনুর মনে সন্দেহ ঢুকিয়ে গেছিল। সবাইকে মেরে ফেললেন, ভয় লাগলো না? আমি মারিনি, পপি এসবের প্ল্যান করেছে। আর আপনি তাতে সাহায্য করেছেন? খুনি আপনিও। আমি তোমাকেও অনেক পছন্দ করতাম তনু। আসো আমরা দুজন মিলে পপিকে মেরে ফেলি, তাহলে ও আর আমাদের মারতে পারবে না। আমি ধাক্কা দিয়ে লোকটাকে ওপাশ করে সরিয়ে দিলাম। ঘেন্না লাগছিল। একটা অবৈধ সম্পর্কের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। আমার সারা রাত ঘুম হলো না। দুজনকেই ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল, তাই দুজনেই ঘুমাচ্ছে। পপি দুপুরের দিকে উঠল, ওটার পর বলল, এত দেরি করে ঘুম ভাঙলো কেন বুঝলাম না, মাথাটাও ব্যথা করছে। আমি সানাকে কোলে নিয়ে বললাম, মামি আপনার ভাগ্নে কালকে রাতে আমাকে দুটো ওষুধ দিয়ে বলো এটা মামিকে খাইয়ে দিও। কেন বলেছিল বুঝিনি, তবে রাতে যখন আমাকে আদর। সে ভুরু কুচকে সামনে এসে বলল, আদর? কিসের আদর? সানার বাবা কালকেই প্রথম আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। সে খুব রেগে যাচ্ছিল, বোঝা যাচ্ছিল। আমি বললাম, মামি রাতেও কী সব বলছিল বুঝলাম না। বলল আপনাকে নাকি পুলিশে ধরিয়ে দিয়ে সে আমার সাথে সংসার করতে চায়, কারণ আপনি নাকি মামার অনুকে মেরে ফেলেছেন। কি? এসব কি বলছো? বিশ্বাস করুন আমিও অবাক হয়েছি এসব কথা শুনে। সে দৌড়ে সানার বাবার দিকেই যাচ্ছিল। আমি বললাম, সারা রাত নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি, এখন ঘুমাচ্ছে লোকটা, আজ অফিসেও গেল না। মামি আমার দিকে ট্যারাভাবে তাকালো, তার চোখে মুখে আগুন জ্বলছে। আমি সানাকে নিয়ে তখন অন্য ঘরে ঢুকে গেলাম, ভিতর থেকে দরজা দিয়ে বসে রইলাম। আর ওইদিকে পপি রান্নাঘর থেকে বঁটি নিয়ে সারার বাবার সামনে চিৎকার করে বলতে লাগলো, এত ভালোবাসতাম তোকে, এত বেশি যে 2টা খুন করছি, আর তুই আমাকে পুলিশে ধরিয়ে দিয়ে নতুন সংসার করবি। সানার বাবা তখনও ঘুমে, ঘুমে থাকাটাই স্বাভাবিক। আমি তাকে আগেই বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছিলাম। পপির প্রশ্নের কোনো উত্তর না দেওয়ায় তিনি এতটাই রেগেছিলেন যে মরা লাশের গায়ে আরও কয়েকটা আঘাত করে বসলেন। আমি ততক্ষণে পুলিশকে ফোন করে বললাম, পপি আমাকে আর সন্তানকে মেরে ফেলতে চাইছে, সেই ভয়ে আমরা আলাদা একটা ঘরে লুকিয়ে আছি। পপি এতটাই ক্রোধে ছিল যে সে সেখান থেকে সানার বাবাকে খুন করে ওখানেই বিলাপ করে কান্না করছিল। পুলিশ আসলো। আমি দরজা খুলে দিয়ে এমন অভিনয় করলাম যে সানার বাবার মৃত্যুতে আমি অনেক বড় ধাক্কা খেয়েছি।
বারবার মূর্ছা যাওয়ার ভান করছিলাম। হ্যাঁ, খারাপকে খারাপই শেষ করেছে। যেভাবে ওরা খুন করেছে দুই বৈধ সম্পর্কের, আমিও ঠিক তাদের মতো করেই তাদের অবৈধ সম্পর্কে শেষ করে দিলাম। ও হ্যাঁ, আমার স্বামী তো মারা গিয়েছে, এখন অনেক কাঁদতে হবে আমাকে। এখনো কী বা দেখেছি জীবনের। পুলিশ ধরে নিয়ে গেল পপিকে। আমার আর সানাকে উদ্ধার করা হলো। কেউ তখনও জানবেই না এই সত্য। যেভাবে আমি কখনোই জানিনি হনু আমাকে কতটা ভালোবাসতো। সে সানার নাম তনুই রাখতে চেয়েছিল, কিন্তু সেই নাম রাখতে দেয়নি তার স্বামী। আজ খুব আফসোস হচ্ছে একটা বার তাকে জড়িয়ে না ধরতে পারার। মা বাবা এসেছেন সানাকে আর আমাকে নিয়ে যেতে। সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে। পপির জবাববন্দিতে সব সত্য প্রকাশ হলো। আমি তাকে উস্কিয়েছি বলার পরও আমি বারবার অস্বীকার করি। তবে পপি বারবার বলার পরেও আদালত বিশ্বাস করল না যে সে সানার বাবাকে বালিশ চেপে আগে শ্বাসরুদ্ধ করে মারেনি, কারণ ফরেন্সিক রিপোর্টে এটাই প্রমাণ হয়। সাথে পুলিশ জব্দ করে অনুর ডায়েরি। সবার মধ্যে জানাজানি হয় এই অবৈধ সম্পর্কের কথা। সবাই জানুক, অবৈধ সম্পর্ক শুধু বন্ধু বান্ধবীর মধ্যে হয় না, দূর সম্পর্কের মামি, খালা, ফুপু, বাবি, বোনের সাথেও হয়, যাদের নিয়ে কেউ কখনো সন্দেহই করবে না। ভাববে ওরা মা ছেলের মতো, অথবা তো ওকে বোনের চোখে দেখে। যেসব সম্পর্কের কারণে বৈধ সম্পর্কগুলো মরে যায় সব কিছু। সানা এখন আমার কাছে থাকে। আমি তাকে আদর করে অনু বলে ডাকি। মা তা শুনে মাঝে মাঝেই চোখ মোছেন। অবশেষে মৃত মেয়ের প্রতি জীবিত মেয়ের ভালোবাসা তাকে কাঁদায়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।